দিচ্ছে। এবারে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, ওনাকেও আমরা রিসা পড়িয়ে পুষ্প সর্বদিন এবং শুভেচ্ছা শাল পরিয়ে এবং একটি স্মারক আমরা মাননীয় মেয়রের হাতে তুলে দিলাম। পাপগ্ন প্রণতস্মৈ দিবাকর। ওম কর্তব্যস্মিন গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী ভূমি পূজা কর্মণি ওম পূর্ণাহম ভবন্তু ভবন্তু ওম পূর্ণাহম ভবন্তু ভবন্তু। এই শুভ মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, সঙ্গে রয়েছে মাননীয় মেয়র এবং অন্যান্য সম্মানীয় অতিথিরা ফলক উন্মোচন করছে। প্রতীক প্রচলন করছে। এটি জ্ঞানের, উদ্দীপনার এবং নতুন সূচনার প্রতীক। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় মেয়র মহোদয়, অন্যান্য সম্মানীয় অতিথিকে প্রতীক প্রচলন করছে। ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া জন্য স্থাপিত হয়। সময়ের প্রবাহে এর আদি কাঠামো বিলুপ্ত হলেও এর ঐতিহাসিক গুরুত্ব আজও অমলিন। রাজ্যের এই ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে আজ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এই জ্যাকসন গেট পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। 2025-26 অর্থবর্ষে উজ্জ্বলত প্যালেস থেকে কামরা জন্মভূমি পর্যন্ত রাস্তা রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে জ্যাকসন গেটের সৌন্দর্য বর্ধন ও নির্মাণ কাজ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ফাউন্ডেশন, সাবস্ট্রাকচার, সুপারস্ট্রাকচার ও ফার্নিশিং এর কাজ অন্তর্ভুক্ত। এই প্রকল্পে আনুমানিক ব্যয় ধরা হয়েছে 1,47,645 টাকা এবং কাজ সম্পূর্ণের নির্ধারিত সময়সীমা 120 দিন। রাজ্য সরকারের পিডব্লিউডি RLB এর তত্ত্বাবধানে এই উদ্যোগ আগরতলার ইতিহাস ও গৌরবকে নতুন রূপে ফিরিয়ে আনবে। ভবিষ্যতের স্বপ্নকে একসঙ্গে মানতে এই মুহূর্তে আগরতলার ইতিহাসে যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। আমি জানিয়েছি বানানোর পর এই যে মানুষের মানে অদ্ভুত এক এক সময় দেখি মানুষের মানে কোন জায়গায় এক এক সময় তাদের চিন্তা ভাবনার যে কোন জায়গায় আছে সেটাই এক এক সময় অবাক হয়ে যায়। এত পলিউটেড মাইন্ড আর দীর্ঘ 35 বছরের রাজত্ব এবং কংগ্রেসের যে আছে রাজত্ব এইসব মিলে পলিউটেড এনভায়রনমেন্ট এমনভাবে করেছে মানুষেরও এইরকমই মাইন্ড থাকে।
কোনো রকমের রাজনীতির সাথে কোনো রকমের যুক্ত থাকলে যে কোনো অনিয়ম কাজ আমি করবো, বেআইনি কাজ করবো, এই মানুষগুলো থেকে বেরিয়ে আসতে হবে। মানুষ এগুলো দেখে, আদারওয়াইজ মানে এইগুলো কোনো লং রান করে না, কোনো না কোনো সময় এগুলো শেষ হবে। আজকে এই উজ্জয়ন্ত প্যালেসের কথা যদি আমরা বলি, উজ্জয়ন্ত প্যালেসে আমার কাছে যারা আমি দেখছিলাম যে 1899-এ এটা শুরু হয়েছিল এবং 1901-এ যে উজ্জয়ন্ত প্যালেস হয় সেটা রাধাকৃষ্ণ মহাপাত্র এবং সেখানে যে আর্কিটেক্ট সে বার্ন মার্কেট এই কোম্পানি এসে এটাকে তৈরি করেছে। আমরা তো জন্মের পরে এটাকে দেখছিলাম। সেই জ্যাকসন গেটকেও কিন্তু আমরা দেখেছি, চিলড্রেন্স পার্কে খেলাধুলা করতাম, বৃষ্টিপাত হতো সবসময়, ফুটবল খেলা, যে কোনো খেলাই হোক, আমরা ক্রিকেট খেলাই হোক, আমাদের কাছে একটাই মাঠ ছিল খোলামেলা জায়গা, সেটা হচ্ছে চিলড্রেন্স পার্ক। আমি জানি না এই চিলড্রেন্স পার্কে এইভাবে এখন একটা অদ্ভুত খুঁজেও পাবেন একটা চিলড্রেন্স পার্ক আছে কিনা। যে কোনো শহরে আপনি গিয়ে দেখবেন একটা মাঝখানে একটা খালি জায়গা। আমার কথা শুনলে হয়তো অনেকের দুঃখ হবে, কষ্ট হবে। এই জায়গার মধ্যে কোনো অবস্থায় কোনো হল মার্কেট ইত্যাদি না করাটাই শ্রেয়। এটা খোলামেলা রাখা উচিত ছিল, আমাদের অসুবিধা হয় এখন। এবং এগুলো তো করেই উল্টো পাল্টা যেভাবে বেআইনীয়, কারণ সেই ধরনের তাদের মেন্টাল স্টেট অফ মেন্টাল কন্ডিশন ছিল। এটা মানে ব্রিক্সের যে দুনিয়া যেটাকে বলে, সিমেন্টের যেটাকে দুনিয়া বলে, সেরকম একটা বানিয়ে আছে। আর কিছু লোককে প্লিজ করো, তোমার নেক্সট জেনারেশনের জন্য চিন্তা করতে হবে। আজকে খেলাধুলার জায়গা নেই, তোরা শহরে ঢুকে একটা এখানে আগে যত পলিটিক্যাল যে মিটিং হতো এই চিলড্রেন্স পার্কে, তো এইগুলো তো সব ইতিহাস নষ্ট করে দিয়েছে। ঠিক সিমিলারলি যখন আমরা খেলাধুলা করে আসলাম জ্যাকসন গেটের অনেক সময় বৃষ্টি হলো, জ্যাকসন গেটের নিচে আমরা দাঁড়িয়ে থাকি। তো যখন যে বলছিলেন, যখন এই জ্যাকসন গেটে এখানে সাইনবোর্ডে অনেকের জায়গার মধ্যে জ্যাকসন গেট দেখা আগে কোথায় আছে জানেন আপনি? জ্যাকসন গেট ছিল এরকম 1980-81-এ তৎকালীন সময়ে যারা সরকার চালিয়েছে, এই বামফ্রন্ট সরকার, তারা বললো যে না এইদিকে রাস্তা পরিসর বাড়াতে হবে, গাড়ি ঘোড়ার অসুবিধা হয়, এর জন্য এটাকে ভেঙে দেয়। ভালো, গুড, ভেরি গুড, ভালো এক্সপ্লেনেশন। যদি আমি আসলে তো মহারাজাদের অস্তিত্ব রাখতে চাই, নেই আজকে আমরা মহারাজাদের অস্তিত্ব আমরা রাখছি। আর মহারাজারা এখন যারা নিজেদেরকে বলে আমি মহারাজার ফ্যামিলির লোক, তারা নিজেরা এখন যেটাকে বলে আমরা যে ডেমোক্রেসি আমরা দিয়েছি, সেই ডেমোক্রেসি এখন তাদের আওয়াজ বেরিয়েছে, তাদের রাজশব্দ বেরিয়েছে। আগে কিন্তু রাজশব্দ ছিল না, গণতন্ত্রতে এখন তাদের আওয়াজ বেরিয়েছে। একটা বড় বলেনি যে তখন এটা কেন ভাঙল। আজকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল, বিএম হসপিটাল, আমরা সবসময় রিক্সা করে বিএম হসপিটালে যাবে, জিবিও হয়নি, জিবি হসপিটাল তখন তৈরি হয়নি, বিএম হসপিটালকে পরিবর্তন করে সেখানে ইন্দিরা গান্ধীর নামে সেই হসপিটাল দিয়েছে। তখন তো তোমাদের রাজশব্দ ছিল, আজকে লাল উঠি ছিল, সেটাকে যখন ভেঙে তারা টাউন হল করলো, তখন যে শব্দ বলছে না, এখন খালি টাউন হল নাম রেখেছি, আর পাশে খালি পৌরসভা থেকে তাদেরই ডিসিশন রেখেছে যে মুখার্জির নাম রাখা হবে। এরকম একদম লিজেন্ড। এখন বলছে যখন আমরা আসবো আমরা এগুলো এই নাম উঠিয়ে অদ্ভুত। নিজেদের সময় যা যা করেছেন, যে কাজগুলো করেছেন, অন্যায় কাজগুলো করেছেন, সেগুলো বেলায় কোনো না। এখন ওই সব কথাবার্তা বলছেন, অর্থাৎ মানুষকে সুশ্রী দেওয়া যে চিন্তা ভাবনা। আর তখন ওই যে লাল উঠিয়েছিল, আমরা সেটাও দেখেছি। তখন তো তোমাদের এই রাজবাড়ির যারা এখন বলছেন তথাকথিত নেতৃস্থানীয় লোক, তখন তো রাজশব্দ করুনি। তখন এখন গণতন্ত্রের মুখের বাতাস
অদ্ভুত লাগে। আর আমরা শুধু তাই না, আমাদের সরকার আসার পর আমরা কি করলাম, যে সিঙ্গারবিল এয়ারপোর্টে মহারাজার নামে সিঙ্গারবিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট আগরতলা, যে সিঙ্গারবিল এয়ারপোর্ট, সেটাকে আগরতলা এয়ারপোর্ট নাম করানো হয়েছে। পরবর্তী সময়ে সেটাকে আমরা এটাকে মহারাজা বীর বিক্রমের সময় যেহেতু হয়েছিল, তার জন্য ওনাকে সম্মান দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসে ওনার পূর্ণ বয়ান যে মূর্তি সেটা প্রতিষ্ঠিত করেছে এবং ওনার নাম উৎসর্গ করেছে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। আমরা নাম দিয়েছি ওনার জন্মদিনকে আমরা 19 আগস্ট আমরা ছুটি ঘোষণা করেছি। আমার বাড়িতে ঢোকার আগে আমার জমির পাশে একটা আইল্যান্ড ছিল, আপনারা সবাই জেনেছেন, এটার নাম গোত্রহীন, ফাদারের নামটা কে জানে, কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি এটা 0 মাইল ফলক ছিল এবং দেখতে দেখতে মাটির নিচে চলে গেছিল। এবং এখান থেকে কিন্তু শুরু হয় যে উদয়পুর কত কিলোমিটার, তখন কিলোমিটার ছিল না, মাইল কত, 50 মাইল 80 মাইল বিশ্ব বলা হতো। এখান থেকেই শুরু হতো, আমরা দেখতাম। এবং সেই জায়গায় এখন বর্তমান এই অবস্থার খাতিরে সেখানে তো ইচ্ছে করলে আমরা কারোর নামও দিতে পারতাম, আমাদের নিজেদের কারোর নাম দিয়ে দিতে পারতাম, আমরা মূর্তি প্রতিষ্ঠা করি না। এখানে এইরকম একটা আধুনিক ত্রিপুরা রূপকার হিসাবে মহারাজা বীর বিক্রম কিশোরের নাম বলা হয়, ওনার নামে ওনার যে মূর্তি প্রতিষ্ঠিত করে সেখানে এত সুন্দরভাবে আইল্যান্ডের একটা এখন গোত্র এসেছে। আপনি বলতে পারবেন যে কে আছে এখানে, না এই বিষয়ে কোনো সত্য। আমরা সচিনদের বর্মনের আগরতলা এয়ারপোর্ট থেকে আসার সময় এসডি বর্মনকে কে না চিনি, এত বড় সুরকার, শুধু ভারতবর্ষে না সারা পৃথিবীর মধ্যে এত বড় সুরকার গায়ক কেউ জানি। আমি যখন মুখ্যমন্ত্রী হই ওনার নামে এত বড় পূর্ণ বয়ান এই গেটের সামনে, সেখানে আমরা এসডি বর্মনের সেটা বলবো। এই বিএম হসপিটাল আমি বললাম, কিন্তু এদিকে আমি বললাম যে এই বিএম হসপিটালের আগে সবসময় এখানে আমাদের নিজেদেরও ট্রিটমেন্ট হতো, সমস্ত মানুষ সারা ত্রিপুরা লোক তো হবে আগরতলা বিশেষ করে এখানে যেত। তো এই বিএম হসপিটালকে প্রায় এটার মানে 1-2-10 আমি বলবো 3-10 হবে মাটি নিচে চলে যাচ্ছে। আমি বললাম এটাকে রেট্রোফিটিং করে এখন নতুন সিস্টেম আছে, সেগুলো মানে জ্যাক সিস্টেম আছে, ওটাকে উপরে উঠানো যায়। তো সেটা করছে অলরেডি। এটা যে জায়গা আগরতলা, উদয়পুর এবং ধর্মনগরে সেখানে স্যাটেলাইট টাউনশিপ হবে। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে 530 কোটি টাকার উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। 5 বছরে প্রায় 1500 কোটি টাকা খরচ হচ্ছে। আমরা এসএনজি নিয়ে আমরা খুব গর্ববোধ করি। শুধু এসএনজি শুধু মানে গ্রামীণ এলাকা না, শহর অঞ্চলে এখন পর্যন্ত প্রায় 6000-600-এর উপরে এসএনজি টিম আছে, এর মধ্যে ফেডারেশন লেভেলে 346 এবং কমিউনিটি লেভেলে 4টি করা হয়েছে। সম্পূর্ণ ক্যাম্পিং, সেবাশ্রী, কেয়ার সেন্টার চালু করা হয়েছে। মহিলাদের আমরা বারবার তাদেরকে যাতে সশক্তিকরণ করা যায় তার জন্য আমরা প্রায় 863 মহিলাকে আমরা এই কাজের সাথে যুক্ত করেছি। মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ, এর জন্য প্রায় 3.5 কোটি টাকার মতো আর্থিক সহায়তা করা হয়েছে। ডুয়েট শ্রমিকের দৈনিক মজুর 185 ছিল, সেটাকে বাড়িয়ে 210 টাকা করা হয়েছে। এখানে আগরতলার যে কাটাখাল বানিয়ার খাল, আমি নিজেও কয়েকবার সেখানে গেছি, সেগুলো যাতে প্রপারলি পরিষ্কার করা হয় এবং সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান সেখানেও যেটা লাগানো হয়েছে আমি মেয়র সাহেবকে বলেছি, সেখান থেকে আমরা ফটো তুলে এনেছি। কারণ বাংলাদেশ থেকে কয়েকবার সেখানে একটু তারা অবজেকশন দিয়েছে। আখাউড়ার যে রেল স্টেশন আছে, সে আখাউড়ার এলাকায় বহু লোকের কিন্তু স্কিন ডিজিজ পর্যন্ত হয়। ওখানকার যে মিনিস্টাররা তৎকালীন সময় আমার কাছে এসেছে, আমাকে বলেছিলেন, আমি বললাম এখানে প্রপারলি আরও যাতে সিরিয়াস ট্রিটমেন্ট প্ল্যান যাতে আরও বাড়ানো হয়, সেটা করছি আমরা, সেই চিন্তা ভাবনা আছে। আপনারা যারা পৌর সংস্থার সাথে যারা কাজ করে, তারা যাতে আমাদের মেয়েরা আছেন, পুরুষ মানুষরা আছেন, তাদেরকে তাদের স্বাস্থ্যের ব্যবস্থা নিয়মিত স্বাস্থ্য সুরক্ষা করার জন্য, তার জন্য আমরা বিভিন্ন সুরক্ষামূলক টুল কিট এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা যে ব্যবস্থা করা হয়েছে। আমি যখন মুখ্যমন্ত্রী হই, যখন এয়ারপোর্টের অবস্থাটা আপনারা দেখেছেন, এটা মানে 1/3 কাজ হয়ে বসেছে।
আমি বারবার কন্ট্রাক্টরকে ডাকলাম, তারপর আমি আমাদের যারা সেক্রেটারি থেকে আরম্ভ করে সমস্ত ইঞ্জিনিয়ারদের নিয়ে মিটিং করলাম। প্রায় এখানে 96 কোটি টাকা আমরা সেই প্ল্যান এখন এত সুন্দর হয়ে গেছে। আমি বললাম যে এখানে যে লাইটগুলো লাগানো হবে আরও ডিজাইন যেমন নর্মাল অন্যান্য জায়গার যে লাইট আছে, কারণ ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ না। আর আগরতলা শহরটা যখনই মানুষ আগরতলা ব্যাটারি ঘোরাতে নামবে প্রথমেই যখন দেখবে এত সুন্দর, আমি সেইভাবে দেখবেন লাইটগুলো যে লাগানো হয়েছে কিন্তু স্পেশাল অন্য কোথাও আপনারা পাবেন না। এবং এখানে 99 কোটি টাকা খরচ করা হয়েছে হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেটা আমরা এত সুন্দরভাবে সেখানে হচ্ছে। একের পর এক আমরা চেষ্টা করছি যে মডার্নাইজেশন আর মানুষের যে মৌলিক যে সুযোগ সুবিধা সেগুলো যাতে আমরা দিতে পারি। আজকে আপনারা জানেন যে বাজেট আজকে হয়েছে, আমাদের ইউনিয়ন ফিনান্স মিনিস্টার আজকে প্রায় 1 ঘন্টা 25 মিনিট ওনার বাজেট পেশ করেছেন, সবাই জানেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেব, আমি বিত্তমন্ত্রীকে ধন্যবাদ দেব যে এইরকম একটু সুন্দর বাজেট করেছেন যে 3টা পিলারের উপরে বাজেটটা করেছে। একটা হচ্ছে প্রান্তিক এলাকার সেখানকার যত রকমের সুযোগ সুবিধা সেখানে পৌঁছানো, আরেকটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের উপরে জোর দেওয়া হয়েছে, আরেকটা কি সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস অর্থাৎ প্রয়াস, এই 3টা মেইন পিলারের উপর ভিত্তি করে এইভাবে বাজেট। আমি মানে এই বাজেট সম্পর্কে আরো ডিটেলস আমার কাছে যখন আসবে আমি ভাবছি যে কালকে এগুলো সব কালেক্ট করে আমি প্রেস কনফারেন্সের মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য বিশেষ করে আমি আরবান ডেভেলপমেন্ট, মিউনিসিপ্যালিটি, পিডব্লিউডি সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। যখন আমাকে বলা হয়েছে 20 নম্বর ওয়ার্ডের মেম্বার হতে হবে, 20 নম্বর ওয়ার্ডের কমিটি করতে হবে, তখনও বর্তমান যিনি সেন্ট্রাল জোনের চেয়ারম্যান এএনসি এবং কর্পোরেটর ছিলেন, বারবার বলছে আপনাকে কেউ থাকতে হবে। তখন আমি রাজনীতির ভিতর আমি দাঁড়িয়ে কিন্তু তখন যখন মিটিং হতো আর কেউ না থাকুক আমি প্রতিদিন আমি সেখানে বলতে থাকতাম। তো আজকে একটু আগে আমরা পুরোনো বিল্ডিংটা দেখছিলাম কি অবস্থায় ছিল। তো এই বিল্ডিংকে এখন নতুনভাবে তৈরি করার পর আজকে আমরা কিন্তু স্ক্রিনে কিন্তু সেটা দেখতে পেয়েছি খুব সুন্দরভাবে 20 নম্বর ওয়ার্ড তৈরি হয়েছে, বিভিন্ন ওয়ার্ড হচ্ছে। যেহেতু আজকে 20 নম্বর ওয়ার্ডে এসেছি, 20 নম্বর ওয়ার্ডের কথাই বলবো। এই ওয়ার্ডে এখন পর্যন্ত অনেক কাজ কিন্তু হয়েছে বলতে গেলে। 20 নম্বর ওয়ার্ড মধ্যে একদম সেন্ট্রাল জোন যেরকম বলা হয়, সেন্ট্রাল জোনের এএনসি সেন্ট্রাল জোন একটা আগরতলা মিউনিসিপ্যাল। বেশিরভাগ ডেভেলপমেন্ট দেখা যায় যে এই 20 নম্বর ওয়ার্ডে কিন্তু যেটা সরকারি তরফ থেকেই হোক, আগরতলা মিউনিসিপ্যালে হোক, স্মার্ট সিটি হোক, নগর উন্নয়ন দপ্তর থেকে হোক, সেটা কিন্তু ভিজিবিলিটি দেখা যায়, সব মানুষ দেখতে পাবে কাজ হচ্ছে কিনা, কিরকম কাজ হচ্ছে। এখানে মোটামুটি আমার কাছে একটা লিস্ট আছে প্রায় 16টার মতো এখানে নাম্বার, সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে। আমি সবকটা আপনাদের সামনে বলতে চাই, কিন্তু টোটাল এখন পর্যন্ত প্রায় 149.80 করোড় এই শুধু সেন্ট্রাল জোনের মধ্যে বিভিন্ন যে প্রজেক্ট, বিভিন্ন কাজে কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়, কাজ করা হয়। অনেক কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিছু আন্ডার প্রসেসও রয়েছে। তা আমি বলবো যে এই ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ। আবার আমি এই বিধানসভার জন্য বিধায়ক, আবার এই ওয়ার্ডেরও কিন্তু আমি বাসিন্দা। এটা আপনার কাছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো তার দিকে একটা এক্সট্রা একটা নজর সবসময় থাকে আমার। তো এই ওয়ার্ডের যে কাজকর্ম আমি প্রায়শই খবর রাখি কি হচ্ছে না হচ্ছে। বিভিন্ন জায়গায় এখানে স্কুলের বিষয়ে হোক, শান্তিপাড়ার একটা স্কুল ছিল, সেই পুরোনো জলাজীর্ণ বাসবেতের একটা স্কুল ছিল, সেটাকে নতুন করে স্কুল করার জন্য আমি তখন
এডুকেশন দপ্তরকে বলার পর সেটা কাজ শুরু করি। এখন আরও ফান্ড বাড়িয়েছে সেটা, তাদের একটা ভালো স্কুল, পারমানেন্ট স্কুল যেন হয়। মাঝে মাঝে কাজ বন্ধ হয়ে যায়, তা আমি মাঝে মাঝে আবার খবর নিই, পিডাব্লিউডিকে বলি কি ভাবছি খবরটা কি, সেখানে বন্ধ হবে না। নিজেও আমি এক দুবার পেয়েছি। তো ওই বারও কিন্তু আমার মানে শান্তিপাড়াতে আমার আসল বাড়ি। শান্তিপাড়ার মধ্যে স্কুল আমাদের যখন মিটিং ইত্যাদি হতো আমি মেনে দিতাম, খুব ভীষণ ভালো। তো সেটারও নতুনভাবে এখন তৈরি হচ্ছে। এখানে একটু আগে ব্যবসায় চলছিলেন যে প্রভুবাড়ির যে পুকুরের ঘটনা, পুরো চারিদিক দিয়ে সব না 6-7 ফ্যামিলি দেখা গেল তারা ম্যান কোর্স ওই জায়গা ওই দিঘিটাকে অ্যাপ্রোচ করেছে। আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমি তো পুনরুদ্ধার করতে হবে, যাতে এইভাবে মানে নজরদারি যদি মনিটরিং না রাখা যায় তাহলে কিন্তু এই সমস্যা। আমি এরকমও দেখেছি একটু মানে এই আগরতলা শহরের মধ্যে, এটা আমার একটা ব্যক্তিগত একটা সমস্যার বলতে পারেন। আমার বলবেন যে নজরদারির একটা মানে সবসময় একটা চেষ্টা আছে যে একজনের অলরেডিটা অনেকটা বলা যায় যে আমাদের যে এই যে চিট ফান্ডের একটা জায়গা, যেহেতু চিট ফান্ডের জায়গা এটাকে দেখার কেউ নেই। এক ভদ্রলোককে আমি দেখলাম সে ওয়ার্ল্ড ব্যাংকের জায়গা কি মানে কি মানসিকতা একটা সমস্যা, প্রায় 4 ফুট 5 ফুট ভিতরে নিয়ে রাতারাতি মানে ভিতরে নিয়ে গেছে বাউন্ডারি ওয়াল ব্যাংক। আমার তো এটা জানি না, আমি কেন এটাতে যাবো, কিন্তু ওই আমার সবসময় একটা অবস্থা আমি বললাম, বলার পরে খবর দিলাম এবং শেষ পর্যন্ত মিউনিসিপ্যালিটির মাধ্যমে তখন আমি কিন্তু মিনিস্টারের নেই বা পার্টিগুলো দিতাম না, সাধারণ মানুষ হিসেবে। এরকম অনেক ঘটনা আছে, শেষ পর্যন্ত ওকে ভাঙতে হয়েছে। ভাবো তাহলে আমার তো জায়গা কম, তোমার জায়গা কম হলে তুমি আরেকজনের জায়গা নিয়ে দেবে হবে। আরবান 2.0 আমরা চাই না শুধু আগরতলা শহরে, আমাদের 19+ যে একটা EMC 20টি নগর শাসিত যে সংস্থা, সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে আরবান যে সেইগুলো কিন্তু বাস্তবায়ন গ্রাউন্ডিং প্রায় 81,042টি বাড়ি এর মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। সবকটা কমপ্লিট হয়নি, প্রায় 74,000-এর উপরে সম্পূর্ণ হয়েছে, বাকি 6,000 এখনো আন্ডার কনস্ট্রাকশন। এই যে কাজগুলো হচ্ছে এর জন্য 2019 এবং 2022 সালে ত্রিপুরা সেরা পারফরমেন্স রাজ্য হিসেবে পুরস্কার অর্জন করেছে। ত্রিপুরা এখন ভারতবর্ষের মানচিত্রে এত ভালো কাজ করছে, একের পরে যে ফ্রন্ট রানার রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে নীতি আয়োগের মাধ্যমে। আপনারা সবাই জানেন প্রায় 350-র উপরে বিভিন্ন আঞ্চলিক এবং আমাদের ন্যাশনাল লেভেলে আমরা কিন্তু পুরস্কার পেয়েছি। আমাদের নগর পঞ্চায়েতের 7টা পুরস্কার পেয়েছি। আমাদের যে উদয়পুর ডিস্ট্রিক্ট হোক আবার বা আমাদের গুমতি ডিস্ট্রিক্টে হোক বা আমাদের যে ব্লকগুলো আছে আমাদের বিভিন্ন ব্লক, সেই ব্লকগুলোর মধ্যে আমরা কিন্তু ভালো কিন্তু সেখান থেকে পুরস্কার পাচ্ছি আমরা। তো সব জায়গায় আমরা এখন সারা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছে যে এত ভালো কাজ কি করে করা হচ্ছে। আপনারা এর মধ্যে দেখেছেন যে ডিরেগুলেশনের মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু টপ পারফরমেন্সে গেছি এবং আমরা ফার্স্ট হয়েছি। এবং চিফ সেক্রেটারি যে মিটিং হয়েছে, আমাদের চিফ সেক্রেটারি মহোদয়কে সেখানে পিপিটির মাধ্যমে কি করে এত তাড়াতাড়ি ডিরেগুলেশন যে সম্ভব হয়েছে সেগুলো বলার জন্য ওনাকে পিপিটির মাধ্যমে বলতে হয়েছে। এবং माननीय प्रधानमंत्री बोलते जितना छोटा राज्य अगर कर सकते हैं तो आप लोग इतना बड़ा बड़ा राज्य क्यों नहीं कर सकते। তো এই যে বিষয় এদের পরে এবং এখানে যে আছে ওনাকে ইনভাইট করেছেন বিহার থেকে যে আপনি আসুন কি করে আপনার এইভাবে আপনারা এই যে ডিরেগুলেশন করলেন কিভাবে করবেন। তো সেখানে উনি গিয়েছিলেন, উনি এসে আমাকে বলেন একদম কিছুই করেনি বিহারের মধ্যে, ছোট রাজ্য কিন্তু আমরা এত সিরিয়াসলি একটা কাজ করি যে কারণে এই রেজাল্টগুলো আমরা এখানে পাচ্ছি। প্রায় 500 আগরতলা স্মার্ট সিটি মিশনে প্রায় 581 কোটি টাকার উপর আমরা কাজ হয়েছিল। এর মধ্যে প্রায় 65টি প্রকল্প আছে, তার মধ্যে ইন্টিগ্রেটেড কমান্ড সেন্টার, উজ্জয়ন্ত প্যালেসের সংস্থা। আজকে উজ্জয়ন্ত প্যালেসের এটা তো
এগুলো দিয়ে সংস্কারও প্রয়োজন, প্রচুর পয়সাও প্রয়োজন। আগে তো জরাজীর্ণ অবস্থায় আছে, কিন্তু হাত দিলেই বিপদ। তখন এই আবার বলবেন যে এই হয়েছে সেই হয়েছে। সংস্কার আমরা করছি, এমবিবিকে নতুন করে সাজানো হয়েছে, আপনারা দেখেছেন অলরেডি। টিডার মাধ্যমে আমরা 2019 সাল সেটা চালু হয়েছে, 210টি প্রকল্প এর মধ্যে রেজিস্ট্রি হয়েছে এবং 37টি এর মধ্যে স্বচ্ছতার সাথে ট্রান্সপারেন্সির মধ্যে কমপ্লিট হয়েছে, আর 37টির মধ্যে 34টি সমাধান হয়েছে। স্বচ্ছ ভারত মিশন আহ্বানের কথা যদি বলি, মোস্ট ক্লিন স্টেট রাজ্য হিসাবে 2022 সালে আমাদের এই মিউনিসিপ্যালিটি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে মোস্ট ক্লিন স্টেট হিসাবে ওনারা কিন্তু সেখানে গিয়েছেন। সেখানে গিয়ে ওনারা সেখান থেকে প্রাইজ নিয়ে এসছেন এবং সেটা কেন পেয়েছেন? সারা ত্রিপুরা 334টি ওয়ার্ডে 100% বাড়ি যে পদার্থ বিতরণ, সেটা 100% স্যাচুরেশন পাইছে। এশিয়ান ডেভেলপমেন্টের সহায়তা আমরা ত্রিপুরা আরবান প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট অথরিটি, যেটা টুডা হচ্ছে, সেখানে বিভিন্ন যে 12টি শহরে 305 কিলোমিটার পাইপলাইন, 25টি ডিপ টিউবওয়েল এবং আয়রন রিমুভারের যে ব্যবস্থা, 4টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, 19টি ওভারহেড রিজার্ভার, 18 কিলোমিটার রাস্তা, 48 কিলোমিটার ড্রেন ইত্যাদি করা হয়েছে। আমাদের যে মাস্টার প্ল্যান ছিল না, আমরা এখানে মাস্টার প্ল্যান তৈরির কাজ অলরেডি প্রায় শেষের পথে এবং শুধু আগরতলা এই 20টা শহরে আমরা মাস্টার প্ল্যান প্রায় 70% কাজ শুরু কমপ্লিট হয়ে গেছে। ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড ওয়ার্ক রিকনস্ট্রাকশন পলিসি আমরা ঘোষণা করেছি। যারা বর্ধিত পৌর যে এলাকা হয়েছে সেগুলোতে একটি সেটা ইলেকশনের জেতার জন্য এগুলো বর্ধিত করা হয়েছে। আসলে কিন্তু মিউনিসিপ্যালিটির যে সুযোগ সুবিধা সেগুলো দেওয়া হচ্ছে। আমরা বলেছি এগুলোকে কিন্তু আমরা সমস্ত রকমের সুযোগ সুবিধা দিতে হবে এবং উপনগরী স্যাটেলাইট টাউনশিপ স্কিমের আওতায় আপনারা বেশিরভাগ মেইন সেন্ট্রাল যে আগরতলা তার এখানে কিন্তু এই ধরনের যে ব্যবস্থাপনা আমরা করছি। আস্তে আস্তে করে কলেজ লিকেজ, কলেজগুলো তো আমরা করেছি, কলেজ থেকে নিশ্চিত এই ধরনের করছেন, সবকটাই মাটি নিচ্ছে। আস্তে আস্তে করে আমরা সব যে শুধু আগরতলা না, সব নগরগুলোকে আমরা সেভাবে উন্নয়ন করবো এবং সেই ইচ্ছা আছে আগামী দিন আমরা সেভাবে সাজাবো। এখানে আগামী দিন আগরতলা শহর আপনারা দেখুন, তখন এই যে মাল্টি লেভেল কার পার্কিংটা হবে মসজিদের এবং এখানে একটা হোটেলও হচ্ছে, তো নামি জানি। এখানে যখন এই উড়ালপুরটা হবে, উড়ালপুর নিয়ে একটু সমস্যা হচ্ছে আমাদের জায়গাটা নেই, কিন্তু হবে উড়ালপুরটা যখন হবে এই রাধানগর থেকে আরম্ভ করে সেটা আমাদের আইজিএম হসপিটাল অব্দি নামবে এসেছে। তো যানজটেরও সমস্যা, তারপর আরেকটা এদিকে রূপ দিয়ে আমরা চিন্তা ভাবনা আছে, ইচ্ছে আছে, কিন্তু অনেক সময় মানুষের সাথে মানুষকে নিয়ে আমরা তাদের পরামর্শ নিয়ে করতে চাই না, জবরদস্তি করতে চাই না, কারণ আমাদের পুরনো যে অভিজ্ঞতা সেটা ভালো না। কিন্তু অনেক সময় মানে কাজের জন্য করতে হয়, অনেক সময় আইনটাকে মাথায় রেখে। এখানে আজকে যখন এই যে আমাদের আগরতলা শহরের চারিদিকে যেটা একটা বেঙ্গুলচোড়া থেকে একটা যাচ্ছে ওয়েস্টার্ন বাইপাস, একটা ইস্টার্ন বাইপাস, রিং রোড যেটা তৈরি হচ্ছে আগরতলা শহরে, আপনার যানজট কমে যাবে, কাজ অলরেডি শুরু হয়ে গেছে। একটা বেঙ্গুলচোড়া থেকে যাবে খয়ারপুর, আর একটা বেঙ্গুলচোড়া থেকে সে রামনগর হয়ে সেটা চলে যাবে সে বাইপাস। এখানে আমাদের যে বিল্ডিং হচ্ছে ত্রিপুরা সবচেয়ে উচ্চতম বিল্ডিং, যে B+G+14 সবচেয়ে উঁচু বিল্ডিং, সমস্ত ডাইরেক্টরেটগুলো ওই বিল্ডিং এ চলে আসে এবং পেন্ডুলাম সিস্টেমের বিল্ডিং আছে, মানে +8.5 যে রিক্টার স্কেলে। এখানে যেহেতু আমাদের সবাই জানে যে ভূমিকম্প এলাকা, তারপরেও সেটা কিন্তু সমস্যা হবে না। তো সেই বিল্ডিং পুষ্পবন্ত প্যালেসের জন্য 5 স্টার হোটেল তৈরি হয়ে যাবে। আগরতলা শহরটা দেখতে কিরকম হবে বলুন আপনার? সাময়িক সমস্যা হচ্ছে, একটু ধুলোবালির সমস্যা হচ্ছে, সেই দিকেও আমি প্রায়শই কথা বলি আমাদের মেয়র সাহেবের সাথে, বলছে খুব তাড়াতাড়ি আমরা কাজটা কমপ্লিট করব। গত 18ই নভেম্বর 2025-এ যে আমাদের
2.0 স্কিম, সেটাকে আমরা ইউজ করে পুরো নিগম এলাকায় আমাদের যে নগর উন্নয়ন দপ্তর 112 কোটি টাকা খরচা করে ত্রিপুরা জল বোর্ডের বিভিন্ন প্রকল্প আমরা উদ্বোধন করেছি। গত 30শে ডিসেম্বর 2025-এ যে বিভিন্ন যে প্রকল্প যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, এর মধ্যে নেতাজি আদর্শ পল্লীতে প্রতিদিন 5.50 মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেখানে তৈরি হচ্ছে। পানি বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় 1000 কিলোমিটার ক্ষমতা সম্পন্ন ওভার হেড ট্যাঙ্ক স্থাপন করা হচ্ছে। পুরো নিগমের 25 নম্বর ওয়ার্ড ও তার সংলগ্ন যে এলাকা আছে 5টি টিউবওয়েল সেখানে খনন করা হচ্ছে। 1000 পরিবারে একেবারে পানীয় জলের সরবরাহ। আমার খুব ভালো লাগে যখন আমাদের এরিয়ার বহু জায়গায় লোক বলে আর এখন জলের আর সমস্যা নেই, এত জল আসছে। তাই আমাদের ভালো লাগে যখন এই কথাগুলো শুনি। তো এর মধ্যে আরো 12 কিলোমিটার পানীয় জলের পাইপলাইন সেখানে সম্প্রসারণ করা হবে এবং এই যে প্রকল্পগুলো আছে তার জন্য খরচ করা হচ্ছে 22 কোটি টাকা উপরে পাস এবং এই 22 কোটির মধ্যে সাবস্ক্রিপ থেকে আমরা 12 কোটি টাকা দিচ্ছি আর বাকিটা ত্রিপুরা জল বোর্ডের মাধ্যমে আমরা দিচ্ছি। আপনারা দেখেছেন টুডার মাধ্যমে আমরা অলরেডি আগরতলা শহরে একটা যেটা শান্তিপাড়ার পেছন দিকটা সেখানে অনেকগুলো টাউনশিপ বিবেকানন্দ টাউনশিপ প্রকল্প হয়েছে এবং 48টার মতো সেখানে ফ্ল্যাট হয়েছে, সবগুলো ফ্ল্যাট কিন্তু বিক্রি হয়ে গেছে। কুঞ্জবনেও সেরকম 96 কোটি টাকা খরচ করে ভগৎ সিং যুব আবাস প্রকল্প সেখানে শুরু হয়েছে। আরও অনেকগুলি যে ফ্ল্যাটগুলো আছে প্রায় অ্যাবাউট 70 to 80% বিক্রি হয়ে গেছে এবং যাতে কম পয়সায় সেটা মানে পায় মানুষ ব্যবহার করতে পারে সেই সুবিধাগুলো দিয়েছে। লাইট হাউস প্রকল্প লাইক এটা কাজের প্রায় শেষ করতে ভূমি পূজনের করেছিলাম সেখানে সেটা উঠাচ্ছে। আমি বললাম কত দিনের মধ্যে হবে, ওগুলো 9 মাসের মধ্যে হবে। তো আমরা এই বিএম হসপিটালকে পুনরুদ্ধার করছি। আমি বললাম এটাকে একটা মেডিকেল হাব, মেডিকেল মিউজিয়াম তৈরি করুন। যারা যারা বড় বড় ডাক্তারগুলো কাজ করে গেছে এখানে তাদের নামে কে কে কখন কোথায় কাজ করেছে তাদের স্মৃতির জন্য। পাশাপাশি বিএম হসপিটাল, ভিক্টোরিয়ান মেমোরিয়াল হসপিটাল আছে যেমন এখানে জ্যাকসন গেট আমরা যেটা চিন্তা করছি সেইভাবে কারোর ইতিহাস যদি আমরা জানি তাকে একদিকে যেমন শ্রদ্ধা আমরা পেয়ে পাশাপাশি আজকে যারা আমরা যেটা দিচ্ছি একদিন আমাদের ওরা নেক্সট জেনারেশন কিন্তু সেই শ্রদ্ধাটা পাবে। ইতিহাস থেমে থাকে না, ইতিহাস কিন্তু চলতে থাকে, এটা চলমান এবং এর জন্য বলে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আজকে কে জানতো বিএম হসপিটালকে ওরা সুন্দর গঠন করতে। আজকে এই জ্যাকসন গেটে আপনারা যে 1927-এ যখন মহারাজা বিক্রম মানিক্য বাহাদুরের রাজ্যাভিষেক হয় এবং 19 আমার এই হিস্ট্রি দেখে আমার যা মনে আছে আপনাদের সামনে 1927-এ ওনার যখন রাজ্যাভিষেক হয় এবং রাজ দরবার প্রথম বসে 1929, তখন বাংলার যেহেতু প্রভিন্স ছিল, বাংলার প্রভিন্সের যিনি গভর্নর সেই গভর্নর ওনাকে এখানে নিমন্ত্রণ করা হয়েছিল জ্যাকসন সাহেবকে এবং তার জন্য একটা তরুণ হিসেবে এটা ব্যবহার করা হয়েছিল। ওই ইতিহাস আজকে ছোট ছোট ছেলে মেয়েরা কিন্তু আছে স্টুডেন্টগুলো দেখতে ওরা যখন এখানে এই ইতিহাসটা জানবে তাহলে গর্ববোধ করবে। আমাদের এই ইতিহাসের উপর গর্বের বিষয় অনেকগুলো আছে। উমাকান্ত একাডেমির কথা বলতে আজকে এখানে আমরা পাশাপাশি আরেকটা ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে এখানে। তো আমরা আস্তে আস্তে করে আজকে আমার খুব ভালো লাগবে এখানে যে বলেন 120 দিনের মধ্যে নাকি পিডাব্লিউডি দপ্তর এটা করছে। 120 দিনের মধ্যে যা আমি শুনলাম এটা কমপ্লিট করবে। এখানে আজকে এই জ্যাকসন গেটের ইতিহাস আমরা মোটামুটি আমরা জানলাম এবং এটা প্রথমে ছিল কিন্তু এই যে 18টা যে আলটা আছে কিন্তু এখন এটা যদি ওরা কমিউনিস্ট গভর্নমেন্টের সময় তারা ভেঙেছে, ঠিক আছে রাস্তা ছোট গেট মানে ছোট ঘুরছিল, তাহলে তুমি এটাকে কেন বানাও নি? তুমি ডেমোলিশ করেছো 1980-81-এ, তাহলে তো বানানো উচিত ছিল, তুমি ইচ্ছে করে বানানো।
আমরা কিন্তু এখন বানাচ্ছি না। কত বছর পরে আপনারা বানান? এখন নাম দিলে তো অসুবিধা নেই। এখন নিউ ত্রিপুরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নিউ ইন্ডিয়া বলছে, নিউ ত্রিপুরা এটাও একটা অংশ যে আমরা পুরাতনকে নতুনভাবে মানুষের সামনে তুলে ধরব। এবং বাংলার গভর্নর স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন, ওনাকে এখানে ওনার নামে গেটটি করা হয়েছে। এখন তো সেটা আমি যখন প্রথমে যেন আসলাম, আমি দেখলাম যে ওই খালের মধ্যে করা যাবে না। আমি বললাম এমন যেন না হয় আগামী কিছুদিন বাদে আবার গেটটা, যেহেতু অনেক সময় পুজোর বড় বড় প্যান্ডেল যায়, বড় বড় গাড়ি যায়, যাতে এমনভাবে হাইটে বানানো যাতে কোনো জায়গায় অবস্ট্রাকশন না হয়। তো আমাকে এসুরেন্স করলেন, এসুরেন্সের ইঞ্জিনিয়ার সাহেবরা বললেন যে কোনো জায়গায় অবস্ট্রাকশন যাতে না হয়। আরেকটা বিষয় রাখা হয়েছে যে আগে যেটা ছিল না, ইচ্ছে করলে সিঁড়ির ব্যবস্থা রাখা হয়েছে। ফার্স্ট যে স্টেজ আছে, ফার্স্ট ফ্লোরে ইচ্ছে করলে সেখানে ফটো তুলতে পারবে, ইচ্ছে করলে সেখান থেকে সিঁড়ি দিয়ে টপ ফ্লোরে যেটা আছে সেখানে যেতে পারবে। তো আমরা মডার্নাইজেশন প্লাস এটা যে টার্মিনাল গেটের সাথে যে টার্মিনাল গেট আছে তার যে কাঠামো রেখে সেটা তৈরি করা হবে, সেটাকেও রাখা এবং মডার্নাইজেশনও করা। আবার পুরোনোটা যে ঐতিহ্য সেটা যেন নষ্ট না হয় সেই দিকের মধ্যে রাখার জন্য আমি বলবো। আজকে নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বহু কাজ আমরা আগরতলা থেকে অনেক কাজ করছি। আমি মাননীয় মেয়র সাহেব অলরেডি বলেছেন, আমি দিকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা জিজ্ঞেস করি এখানে প্রায় বৃষ্টি বাদল ইত্যাদি থাকে, তুফান যখন হয় তখন কিন্তু কারেন্টের যে পিলারের মধ্যে থাকে ইলেকট্রিকের সমস্যা, নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়। তো এখন সমস্ত ড্রেনগুলো কভার ড্রেন হচ্ছে, যখন কমপ্লিট হয়ে যাবে পাইপ বসানো হচ্ছে পাশাপাশি, সমস্ত ইলেকট্রিসিটির লাইন, গ্যাসের লাইন, এভরিথিং, ইভেন যে ইন্টারনেটের যে লাইন সব এর ভিতরে আরো অনেক কিছু যা যে ব্যবস্থা রাখছে তাহলে কি হবে, উপরের দিকে যে সমস্যা নষ্ট হয়ে যাবে সেটা হবে না।